আমি অন্য কোনো একটা প্রোগ্রামে গেলেই আমার বিরুদ্ধে লেখা হয়, আমার টাইটেলও বদলে দেওয়া হয়। আমি এর আগেও বলেছি মুখ্যমন্ত্রীর পরিচয় সম্পর্কে আমার সন্দেহ আছে। যদি রাজ্য প্রশাসনিক প্রধান হিসেবে মমতা বন্দ্যোপাধ্যায়ের পুলিশ প্রশাসন এগুলোকে ডিটেক্ট না করতে পারে, আমি ধরে নিলাম কুণাল ঘোষের কথাটাই সত্যি, কুণাল ঘোষ পৃথিবীতে যা যা বলছে সব সত্যি, কুণাল ঘোষের মুখ থেকে কোনোদিনও মিথ্যে কথা বেরোয় না। কারণ এটা তো সত্যি কথাই, কুণাল ঘোষ মমতা বন্দ্যোপাধ্যায়কে বহুদিন আগে চোর বলেছিলেন এবং সেই চোর বলার পরে কুণাল ঘোষ আজ অব্দি ক্ষমাও চায়নি। এই কথাটা যদি ধরে নিই কুণাল ঘোষ সেই কথাটাও সত্যি বলেছিল, আমি ধরে নিচ্ছি এটাও কুণাল ঘোষ সত্যি বলছে। কিন্তু কথাটা হচ্ছে মমতা বন্দ্যোপাধ্যায়ের পুলিশ প্রশাসন এদের ডিটেক্ট করতে পারছে না কেন? যদি বাইরের রাজ্য থেকে কেউ উস্কানি দিয়ে এই বাইরের লোকজন নিয়ে এসে ঢোকাচ্ছে, ঝামেলা অশান্তি করছে, তাহলে রাজ্য প্রশাসন কি করছে? এটা যদি তারা না করতে পারে, এটাই তো প্রশাসনিকভাবে মমতা বন্দ্যোপাধ্যায় ফেলিওর। কুণাল ঘোষ কি ঘুরিয়ে বলতে চাইছেন এটা যে মমতা বন্দ্যোপাধ্যায় প্রশাসনিক প্রধান হিসাবে এই রাজ্যে ফেলিওর? এই কথাটা বলার মাধ্যমে আমার মনে হয় কুণাল ঘোষ স্পষ্টত মমতা বন্দ্যোপাধ্যায়কে বার্তা দিয়ে বলতে চাইছেন যে তিনি প্রশাসনিক প্রধান হিসেবে ফেলিওর, কারণ তিনি এগুলো ডিটেক্ট করতে পারছেন না। এই কথাগুলো বিজেপিকে উদ্দেশ্য করে বলা হচ্ছে না, আমার মনে হয় কথাগুলো মমতা বন্দ্যোপাধ্যায়কে উদ্দেশ্য করেই কুণাল ঘোষ বলছেন। খুব ভালো বলেছেন, যথার্থ বলেছেন। মিটিং মিছিল অ্যাকচুয়ালি মুসলমান যারা তৃণমূলের সাথে থাকবে তারা ভালো, যেই মুসলমানরা তৃণমূলের সাথে থাকবে না সেই মুসলমানদের উপরে লাঠিচার্জ করা হবে, সেই মুসলমানদের মারা হবে, সেই মুসলমানদের পেটা হবে। তো এটাই চলছে, এটাই আমাদের বাংলার মুসলমানেরা দেখুক, যারা তৃণমূলের সাথে তারা ভালো, যারা তৃণমূলের সাথে নেই তারা খারাপ মুসলমান। মুখ্যমন্ত্রী এদের জুতো পেটা করেন না কেন? মুখ্যমন্ত্রীর দলের বিধায়ক ওই হামিদুর রহমান, সে বলছে কলকাতা কি ভারতবর্ষ দখল করে নেবে ওয়াকাবের ব্যাপারে, এদেরকে জুতো পেটা করে না কেন? দেখে ভাল লাগছে, হিন্দু নিধন যজ্ঞ চলছে এবং ওনার তো এগুলো দেখে ভাল লাগবে। উনি তো বলবেনই অল ইজ ওয়েল, ফিরাদ হাকিম তো বলবেই অল ইজ ওয়েল, কারণ ফিরাদ হাকিম এখানে বলেছিলেন না যারা ইসলাম ধর্মের বাইরে তারাই সবাই দুর্ভাগা, যারা যারা ইসলাম ধর্মের বাইরে আছে সবাইকে দাওয়াতে ইসলাম দিয়ে নাকি সব মুসলমান বানিয়ে দেবে। আমি মনে করি এই ধরনের লোকজন এরা সমাজের প্রতি ক্ষতিকারক, এই বিশেষ করে ভারতবর্ষের সংস্কৃতি সভ্যতার সাথে এই সমস্ত লোকজন যায় না। আমরা আমাদের সরকার এলে এই সমস্ত লোকজনকে পার্সেল করে পাকিস্তান বাংলাদেশে পাঠাবো, থাকবে ওই সমস্ত দাড়ি লুঙ্গি টুপির মধ্যে থাকবে, ভাল লাগবে, নিজেদের লোকজনদের মধ্যে থাকবে। এই সমস্ত লোকজন এখানকার জন্য নয়। ওরা কেন দুর্ভাগাদের মধ্যে থাকবে? আমরা তো সবাই দুর্ভাগা, 70% দুর্ভাগার মধ্যে 30% একদম এরা এরা কি করছে? কিন্তু দুজন মারা গেলেন, জ্বলছে একেবারে, সেখানে দাঁড়িয়ে কুণাল ঘোষ বলছে দিনের বেলায় ফেক নিউজ ছড়াবেন না। দেখুন, এই বারংবার এদের অশিক্ষাটা এদের একটা খুব বড় সমস্যা। কুণাল ঘোষ বেসিক্যালি ক্লাস 10 পাস করা লোক, তো তাই পড়াশোনাটা বেশি না থাকার কারণে ও হয়তো পড়তে টড়তে ঠিক মতন জানে না। ওই যে পোস্টটা বিজেপি করেছিল রাজ্য বিজেপির পেজ থেকে, সেখানে কোথাও পশ্চিমবঙ্গকে উল্লেখিত করে পোস্টটা করা হয়নি, পশ্চিমবঙ্গের বিষয়টা উল্লেখ করে করেনি। সারা দেশ জুড়েই যেখানে যেখানে জেহাদি বাহিনী হামলা আক্রমণ করেছে হিন্দুদের বিভিন্ন উৎসব আনন্দের অনুষ্ঠানে বা বিভিন্ন ঘটনাকে কেন্দ্র করে, তো সেই বিষয়গুলোই তুলে ধরা হয়েছিল। তৃণমূল হঠাৎ করে ওটা পশ্চিমবঙ্গের রেসপেক্টে বলে সেটাকে ফেক টেক বলে একটা মুশকিলটা হচ্ছে। অশিক্ষা যদি কারুর মধ্যে থাকে, সত্যি এটা আমাদেরই দায়িত্বই অশিক্ষার আলো, শিক্ষার আলো দিয়ে অশিক্ষাকে দূরীকরণ করা। আমার মনে হয় কুণাল ঘোষকে আমাদের সকলের দেখা উচিত, যাতে কুণাল ঘোষ আগামী দিন পড়াশোনা ভালো করে করতে পারে, লিখতে পড়তে ভালো করে পারে। আমি আপনাদের মাধ্যমে বলবো, কুণাল ঘোষ যদি কোনো ডিস্টেন্স কোর্সের জন্য অ্যাপ্লাই করে, তার জন্য আমরা যথাযথভাবে ওনার পাশে দাঁড়াবো, সহায়তা করবো। কিন্তু হুমায়ুন তো জানেও কিছু, তোতলা লোক, একটা কথা বলতে পারে না ঠিক করে, আমি আগেও বলেছি। পড়াশোনা কদ্দূর, কি বুঝে? হাইকোর্টে মামলা কি করে করতে হয়, লিখতে হয়। কদিন আগে বললো ওয়াকাফের বিরুদ্ধে আমি রিভিউ পিটিশন করব। এই ছাগলটাকে কেউ বলে না যে ওটা রিভিউ পিটিশন না, সুপ্রিম কোর্টে এসএলপি করে ওটাকে ভাইরিসটাকে চ্যালেঞ্জ করতে হয়। যা পারছে বলে যাচ্ছে, যা পারছে বলে যাচ্ছে। তৃণমূলের বিধায়ক তিনি আরো বলছেন, বিরোধী নেতা গত 1 বছরে যে ধরনের উচ্চশৃঙ্খল কথাবার্তা বলছেন, সরাসরি সাম্প্রদায়িক কথাবার্তা বলছেন, মুসলিম বিরোধী কথা বলছেন, বাংলায় সাম্প্রদায়িক সম্প্রীতি নষ্টের মূলে হচ্ছে বিরোধী দলনেতা। দেখুন, বিরোধী দলনেতা রাজ্যের মানুষের জন্য কি করছে সেটা রাজ্যের মানুষ দেখতে পাচ্ছে। মুর্শিদাবাদ, শামশেরগঞ্জ, ধুলিয়ানের মানুষ শুভেন্দুবাবুকে দুহাত তুলে আশীর্বাদ করছে, সেখানকার হিন্দু মানুষজন যারা, গোটা রাজ্যের হিন্দু মানুষ তার দিকে তাকিয়ে আছে। সনাতনী হিন্দু মানুষজন সবাই তাকিয়ে আছেন শুভেন্দু অধিকারীর দিকে। এই যে আজকে এই যে হাইকোর্টের মামলা করাটা,
কেন্দ্রীয় বাহিনী ডেপ্লয়মেন্টের জন্য আজকে কে করেছিল? সিপিএমের লোকেরা করেছিল, কংগ্রেসের লোকেরা করেছিল, ভারতীয় জনতা পার্টির নেতা, বিজেপির লোক, বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী করেছিল। দেখুন, আমরা বারবার বলছি আমাদের হিন্দুদের প্রতি দায়বদ্ধতা আছে। অন্য রাজনৈতিক দলের যেমন 30% প্রতি দায়বদ্ধতা আছে, আমাদের 70% প্রতি দায়বদ্ধতা আছে, এবং আমরা সেটা বুক চিতিয়ে বলছি। আমাদের কোনো ভনিতা করার ব্যাপার নয়, কোনো ভনিতার জায়গাই নেই। মানে কি বলবো তোমাকে, একটা প্ল্যান জেনোসাইড, হিন্দুদের একটা হিন্দু নিধন যজ্ঞ চলছে। এটা কোনো দাঙ্গা ফাঙ্গা নয়। মুর্শিদাবাদ যেখানে মুখ্যমন্ত্রী হামাম দামামদের নিয়েই তো এগুলো করাচ্ছে। পশ্চিমবঙ্গের মাটিতে এই সমস্ত লোকজন, এই যে সিদ্দিকুল্লাহ চৌধুরী কদিন আগে বললে এমন টাইট দেবো, কলকাতা ঘিরে দেবো, এই করে দেবো, দিয়ে আবার বলছে মুখ্যমন্ত্রী সমাবেশ দেখে খুব খুশি। মুখ্যমন্ত্রী এদের জুতো পেটা করেন না কেন? মুখ্যমন্ত্রীর দলের বিধায়ক ওই হামিদুর রহমান, সে বলছে কলকাতা কি ভারতবর্ষ দখল করে নেবে ওয়াকাফের ব্যাপারে, এদেরকে জুতো পেটা করে না কেন? তৃণমূলের আর এক এমপি এদিকে হিন্দু, এখন আমি জানি না ওর পরিচয় আদতে কি, বাপি হালদার, এখন হিন্দু না কি, ওর জন্য ওকে পরীক্ষা করে দেখতে হবে হিন্দু না মুসলমান। নাহলে হিন্দু হয়ে হিন্দুদের হয়ে বিরুদ্ধে এই ধরনের কথা বলতে পারে? বলছে চোখ উপড়ে নেবে, হাত কেটে দেবে, হাত ভেঙে দেবে। যদি হিন্দু হয়ে থাকে, হিন্দু নামের কলঙ্ক, আমি বলবো ওর পরিচয় ঠিক করে খুঁজে বার করো, দেখা যাবে ও হিন্দু নয়। এই ধরনের মানুষজন সমাজের প্রতি ক্ষতিকারক। মমতা বন্দ্যোপাধ্যায় জুতো লাথি মেরে তাড়াচ্ছে না কেন? দলের সাংসদ করে রেখেছে, বিধায়ক করে রেখেছে। হুমায়ুন কবির 70%, 30% বললো কেটে ভাসিয়ে দেবে। হুমায়ুন কবির বিরুদ্ধে কি ব্যবস্থা নেওয়া হলো? মিঠুন চক্রবর্তী তার পাল্টা একটা স্টেটমেন্ট যখন দিল, তখন মিঠুন চক্রবর্তীর বিরুদ্ধে মামলা হলো, কিন্তু হুমায়ুন কবিরের বিরুদ্ধে মামলা হলো না। সমস্যাটা এই জায়গাটা। দেখো, প্রশাসন যদি এইভাবে এক পেশে থাকে, রিটালিয়েশন কিন্তু একদিন না একদিন হতে বাধ্য। রাজ্যের মুখ্যমন্ত্রী তো বলছে যারা সংখ্যালঘু রয়েছে তাদের সম্পত্তি রক্ষা করবে, বাংলায় ওয়াকফ জারি হবে না। এই ওয়াকফ নিয়ে মুখ্যমন্ত্রী কেন মানুষকে ভুল বোঝাচ্ছে? একজন সাধারণ গরিব মুসলমানের ওয়াকফের কি মানে কি আইন চেঞ্জ হলো কি না হলো তাতে কি এসে গেল? ওয়াকফ নিয়ে যে বজ্জাতিটা হচ্ছে, আমি বারবার বলি, জাতের নামে যে বজ্জাতি, এই যে ওয়াকফ থেকে যে উপার্জিত অর্থ, এগুলো ম্যাক্সিমাম জায়গাতে, পশ্চিমবঙ্গের ক্ষেত্রে বলছি, তৃণমূলের যারা বড় বড় নেতারা তারা সব পকেটস্থ করছে। বিভিন্ন জায়গায় মুতোয়ালি নিয়ে একদম দেখো মারামারি লাঠালাঠি চলে, এক এক সময় মামলা মোকদ্দমা সব হয়, কিন্তু মেন বেনিফিশিয়ারি কে? কোথাও কোনো তৃণমূল নেতা। বিভিন্ন সব ওয়াকফ সম্পত্তিগুলো দখল করে বসে আছে তৃণমূল নেতারা। শাম্মী জাহান থেকে শুরু করে, ফিরাদ হাকিম থেকে শুরু করে, নাদিমুল হক সব দখল করে বসে আছে। আমি বলছি, কোন মুসলমানটা ওয়াকফ থেকে উপার্জিত যে অর্থটা কোন গরিব মুসলমানের কাজে লাগে একটা দেখে বলো তো, কোথায় লাগে? এফেক্টেড কারা হচ্ছে? সিদ্দিকুল্লাহ চৌধুরীর মতন লোকেরা, ফিরাদ হাকিমের মতন লোকেরা, এরা। কারণ মোদী সরকার বারবার এটা মনে করে যে এদের পেটের ভেতর থেকে টাকাগুলো বার করে গরিবদের জন্য খরচা করা হয়, পিছিয়ে পড়া মানুষজনদের। যেটা ওয়াকফের মূল যে জায়গাটা, ওয়াকফের মানেটা কি? ঈশ্বরের নামে আমার প্রচুর সম্পত্তি আছে, আমি মরে যাওয়ার আগে মনে করলাম যে আমার সম্পত্তিগুলো সব ওপরওয়ালার নামে করে দিয়ে চলে যাবো। হিন্দুদের ক্ষেত্রে দেবোত্তর সম্পত্তি, মুসলমানদের ক্ষেত্রে ওয়াকফ সম্পত্তি। এবারে সেখান থেকে উপার্জিত অর্থগুলো জেনারেলি ওয়াকফের ক্ষেত্রে কি হয়, সেখানে গরিব মানুষদের ক্ষেত্রে বা বিভিন্ন ক্ষেত্রে খরচা, সেটা বিক্রি করা যায় না। কিন্তু এরা সব জবরদখল করে যা খুশি তাই করে ওয়াকফ নিয়ে। আর এই ওয়াকফ ট্রাইব্যুনালটা দ্বারা, মানে আমি তো বলছি ওটা একটা দুর্নীতির আখড়া। তো এই সমস্ত নিয়ে আমি বলছি, তোমার একটা সাধারণ মুসলমানের কি এসে যায় আমি তো বুঝতে পারছি না। মুসলমানদের একটা সময় ভয় দেখানো হলো সিএ দেশ থেকে তাড়িয়ে দেওয়া হবে। কটা মুসলমানকে দেশ থেকে তাড়ানো হলো? এখন বলছে ওয়াকফ দেশ থেকে তাড়িয়ে দেবে। দেশ থেকে কটা মুসলমান তাড়াবে দেখবে? যারা শিক্ষিত, যারা ভদ্র, যারা একটু আধটু পড়াশোনা জানে, যারা একটু লজিক্যাল, যারা একটু র্যাশনাল মুসলমান শ্রেণীর মধ্যেই, তারা বুঝতে পারছে, তারা দুহাত তুলে আশীর্বাদ করছে এই বিলটাকে। তারা এই বিলটাকে দুহাত তুলে আশীর্বাদ করছে। এই যে ওয়াকফের বিষয় থেকে উপার্জিত অর্থের মধ্যে একটা খুব বড় বিষয় আছে, সেটা হচ্ছে ধরো ওই নিজের যদি ওই নিজের ইনহেরিটেন্সের মধ্যে যদি দিতে হয়, সেক্ষেত্রে মহিলাদেরকে বঞ্চিত করা হয়, মহিলাদেরকে বঞ্চিত করে দেওয়া হয়। তো আমরা এই বিলের সংশোধনীর মাধ্যমে এমন এই বিষয়টা করতে চাইছি যেখানে মহিলারা বঞ্চিত না হয়। তো এরকম অনেক কটা বিষয় আছে যেগুলো গরিব, পিছিয়ে পড়া মুসলমান, গরিব মুসলমান মহিলা যারা, তাদের ক্ষেত্রে এটা খুব কাজে আসবে। যাই হোক, এটাকে নিয়ে ভুল বোঝানো হচ্ছে। এই ভুল বোঝাতে বোঝাতে সরকার একটা এমন পর্যায়ে চলে গেছে যেখানে প্ল্যান্ড একটা হিন্দু নিধন যজ্ঞ চলছে।
আর দুর্ভাগ্য এটা যে আমাদের হিন্দুদের মধ্যে অনেকে আবার সেটাকে সমর্থন করে কথা বলছে। মুখ্যমন্ত্রী তো সমর্থন করছেন। সেটাই তো বলছি যে মুখ্যমন্ত্রী হিন্দু ব্রাহ্মণ বাড়ির মেয়ে হয়েও সেটাকে সমর্থন করছে। আমি এর আগেও বলেছি মুখ্যমন্ত্রীর পরিচয় সম্পর্কে আমার সন্দেহ আছে। একজন হিন্দু হয়ে হিন্দু নিধন যজ্ঞকে সমর্থন করার ধৃষ্টতা আমার মনে হয় কোনো হিন্দু দেখাবে না। আজকে যা পরিস্থিতি তৈরি হয়েছে তার জন্য সর্বৈব দায়ী রাজ্যের মুখ্যমন্ত্রী। আমি আবারও বলছি, সরকার যদি সদিচ্ছা না দেখায়, রিটালিয়েশন ইজ আ ম্যাটার অফ টাইম।